অন্ধকার, বাইরের আলোটা কেউ অফ করে দিয়েছে। ইউনো বলেছিল জাংকুক অফ করতে পারে, কিন্তু জাংকুক তো থাকে চিলেকোঠায়, ও কেন এত রাতে এসে লাইট বন্ধ করবে? তে উঠে বসলো, কৌতূহল বশত জানালার কাছে গিয়ে পর্দা উঁচু করলো, তবে গ্লাস খুললো না। শব্দটা এদিক থেকেই আসে। আজ চাঁদের আলো আছে অল্প। জঙ্গলের দিকে তাকাতেই কেমন যেন ভয় ভয় লাগছে। হঠাৎ তের চোখ গেল একটা অবয়বের দিকে। কেউ একজন হেঁটে হেঁটে জঙ্গলের দিকে এগোচ্ছে। তে খেয়াল করে দেখতেই অবয়বটা জঙ্গলের ভেতর মিলিয়ে গেল। তে খুব ভয় পেয়ে গেল। রাত এখন প্রায় 3:30। এই সময় কে যাবে জঙ্গলের দিকে? আর কেনই বা যাবে? যেখানে দিনের বেলা যেতেও ভয় লাগে, সেখানে এত রাতে কেউ জঙ্গলে যাবে কেন? ওটা মানুষই তো, নাকি আমি ঘুমের ঘরে ভুলভাল দেখলাম? তে এইসব ভাবতে ভাবতে পর্দা টেনে দিয়ে আবারও বেডে এসে বসলো। এত রাতে কেউ কেন যাবে জঙ্গলে, সেটা কিছুতেই ওর মাথায় আসলো না। তে ভাবলো, উঠেছে যখন, আজান দিতে তো বেশি দেরি নেই, তাহলে একটু পড়াশোনা করে নামাজ পড়ে তারপর ঘুমাবে। বেড থেকে নেমে তে পড়ার টেবিলে গেল। সকালে জিন খাবার খাওয়ার জন্য ডাকতে আসলে দেখেন তে এখনো দরজা খুলেনি। দু একবার আস্তে করে নক করলেন তিনি দরজায়, কিন্তু তের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অগত্যা তিনি ইউনোকে ডাকতে গেলেন। ইউনো তখন ফ্রেশ হয়ে বের হলো। ইউনো জিনকে দেখে বলল, তে আপুকে দেখো না মা, আপু ভোরবেলায় আমাকে মেসেজ দিয়েছে যে ভোরের দিকে আপু ঘুমিয়েছে, আপুকে যেন না ডাকা হয়, আপু একেবারে দুপুরের খাবার খাবে। জিন আচ্ছা বলে ইউনোকে নিচে যেতে বলে নিজেও চলে গেল। দুপুরে খাওয়ার সময় তে ইউনোকে বলল, ইউনো খাওয়া শেষ করে আমার রুমে আসবি, তোর সাথে কথা আছে। ইউনো মাথা নাড়িয়ে বোঝালো সে যাবে। তে আগে আগে খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। তারপর কিছুক্ষণ পর ইউনো তের রুমে এলো। ইউনো তের সামনে একটা চেয়ার টেনে বসে বলল, বলো আপু কি হয়েছে? আমি কাল রাতে কাউকে দেখেছি জঙ্গলের ভেতর যেতে, প্রায় 3:30টার দিকে। লোকটা অনেক লম্বা ছিল, ছেলে কি মেয়ে জানি না, তবে ছেলেই হবে। এরকম লম্বা মেয়ে তো সচরাচর দেখা যায় না। তের কথা শুনে ইউনো বসা থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো। সিরিয়াসলি আপু তুমি কাউকে জঙ্গলে যেতে দেখেছো, তাও আবার এত রাতে? আপু তোমার মাথাটা গেছে, কাল অনেক রাত জেগে পড়েছো, আর ঘুম কম হয়েছে বলে তুমি এরকম ভুলভাল দেখেছো। নাইলে কারো বুকের ভেতরে তো পাটা হয়নি যে ওই জঙ্গলে একা একা যাবে, তাও আবার রাত 3টায়। আমি তোমাকে একটা বুদ্ধি দেই, তুমি আজ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, 11টার পরপরই সারা রাত ঘুমাবে, তাহলে কাল সকালে দেখবে তোমার মাথাটা ঠিক হয়ে গেছে। ইউনোর হাসি দেখে তে বিরক্ত হয়ে ইউনোকে বলল, বিশ্বাস তো করিস না আমার কথা। আমি না হয় কয়েকদিন পর চলে যাব, তোরা তো এখানেই থাকবি। কবে দেখিস তোকে জানালা দিয়ে হাত বাড়িয়ে নিয়ে চলে যাবে। আর তোর ভাই তো চিলেকোঠায় একা একা থাকে, ওকে আগে নিবে। বলেই তে মুখ বেঁকালো। তের কথার ভঙ্গি আর মুখ বাঁকানো দেখে ইউনো এবার শব্দ করে হেসে দিল। তারপর ইউনো 32 পাটি দাঁত বের করে বলল, আমার ভাইকে নিয়ে যাবে তো তোমার কি খুব চিন্তা তো দেখি আমার ভাইকে নিয়ে। আম্মু বলেছে আমাকে ভাইয়া তোমার জন্য কি কি করতো ছোটবেলায়, আর তুমি ভাইয়াকে ছাড়া নাকি কিছুই বুঝতে না। এখনো কি সেরকম কিছু আছে নাকি? দুই ব্রু নাচছিল ইউনো। লজ্জায় কান গরম হয়ে গেল তে। হাতের কাছের বালিশটা ফেলে ইউনোকে মারলো আর চেঁচিয়ে বলল, অসভ্য, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যা, আর আসবি না কখনো। ইউনো হাসতে হাসতে দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। জিন, ইউনো আর তের চিল্লাচিল্লি হাসাহাসি শুনছিলেন এতক্ষণ রান্নাঘর থেকে। অজান্তেই এক ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ল জিনের চোখ থেকে। আর জাংকুক স্বাভাবিক থাকলে সেও কত মজা করতো এদের সাথে, হাসি আড্ডা দিয়ে মাতিয়ে রাখতো বাড়িটাকে। কিন্তু এক নরপশুর জন্য আজ তার ছেলের জীবনে কোনো আনন্দ নেই, যা আছে শুধু এক বুক কষ্ট আর হতাশা। জিন ভেবে পায় না কেমন ভাব করেছিল যে তার ছেলের জীবনটা এমন হলো। ছেলেটাকে চোখের দেখা দেখতেও পারে না, ছুঁয়ে দেখতে পারে না। একজন মায়ের নিজের সন্তানকে দেখতে না পারা, ছুঁতে না পারার কষ্টের চাইতে আর বেশি কিছু কি বা হতে পারে? শাড়ির আঁচল দিয়ে আবার নিজের চোখ মুছে ফেললেন জিন। আস্তে সত্যি সকাল সকাল ঘুমানোর জন্য প্রস্তুতি নিল। ইউনোর কথা মতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। ভোরবেলা তাড়াতাড়ি উঠে নামাজ শেষ করে তারপর পড়বে ভাবলো। 2টার দিকে খুব বাজে একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল তের। গা ঘেমে গেছে, জোরে জোরে নিঃশ্বাস ওঠানামা করছে ওর, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পড়ার টেবিলে তের পানির বোতল থাকে। উঠে গিয়ে পানির বোতলটা হাতে নিল তে, কিন্তু বোতল তো খালি। রাতে পানি খেয়ে বোতলে পানি ভরতেই ভুলে গেছে তে। একবার ভাবলো থাক সকালে খাবে, কিন্তু অস্বস্তি হচ্ছে প্রচন্ড, না খেলেই নয়। বোতলটা নিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামলো তে। হলরুমে আলো নেই। জিন ঘুমানোর সময় আলো বন্ধ করে দিয়ে যায়। অন্ধকার হলে পুরোপুরি অন্ধকার না, আবছা আবছা আলোতে মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু। তাই তে আর আলো জ্বালালো না। হলরুমের এক
পাশে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের পেছনে রান্নাঘর। তে গিয়ে ডাইনিং টেবিলের ওপর রাখা জগ উঁচু করলো বোতলে পানি নেওয়ার জন্য। তখনই রান্নাঘরের ভেতর থেকে কিসের একটা শব্দ হলো। তে চকিতে তাকালো রান্নাঘরের দিকে। বোতলটা আস্তে করে নামিয়ে রাখলো টেবিলের ওপর। রান্নাঘরে কেউ একজন আছে, তার বিভিন্ন মুভমেন্টের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু আলো বন্ধ কেন? রান্নাঘরে তো হলরুমের মতো আবছা আলো নেই, পুরাই অন্ধকার। দিনের বেলা তো রান্নাঘরে আলো জ্বালাতে হয়, নয়তো দেখা যায় না তেমন। এত রাতে রান্নাঘরে কে থাকতে পারে? তে এসে ডাইনিং টেবিলের বাম পাশের দেয়াল ঘেঁষে দাঁড়ালো। এখান থেকে রান্নাঘরের ভেতরে কিছুটা দেখা যায়, কিন্তু অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। এমন সময় রান্নাঘরে থাকা ফ্রিজের দরজা কেউ খুললো। ফ্রিজের আলো এসে সেই কেউ একজনের মুখে পড়ে চেহারার সামনের অংশটা আলোকিত করে ফেললো, কিন্তু তে লোকটার মুখ দেখতে পাচ্ছে না। কিন্তু লোকটার উচ্চতা দেখে তের চোখ কপালে ওঠার উপক্রম। ওরে বাবা, এত ফ্রিজের থেকেও লম্বা মনে হচ্ছে। মানুষ তো, জিনপিন নয় তো আবার? রাতের বেলা হয়তো খিদে লেগেছে, তাই খেতে এসেছে। নিজের আজগুবি চিন্তায় নিজের মাথায় টোকা মারলো। তারপর ভাবলো, জাঙ্কুক ভাইয়া নয় তো? ভাইয়ের খিদে লাগতে পারে, কিন্তু ভাইয়া তো লম্বা হবে। লোকটা ঠান্ডা পানির বোতল বের করলো ফ্রিজ থেকে। তারপর বোতলের মুখ খুলে বোতল উঁচু করে ডক ডক করে পানি খেলো। এরপর ঝুঁকে দাঁড়িয়ে ডিপ ফ্রিজের দরজা খুললো। তারপর সেখান থেকে একটা ভ্যানিলা আইসক্রিমের বক্স বের করলো নিঃশব্দে। বক্সের মুখ খুলে এদিক ওদিক চোখ বুলিয়ে কিছু একটা খুঁজতে লাগলো সে। তে বুঝলো চামচ খুঁজছে, কিন্তু হঠাৎই সেই লোকটা ধারে কাছে কারো উপস্থিতি টের পেল। আর সাথে সাথে সে দাম করে নিজের সামনে থাকা ফ্রিজের মুখটা বন্ধ করে দিয়ে তড়িৎ গতিতে তার আন্ডার শার্টের বুকের কাছে থাকা কালো রঙা মোটা গ্লাসের ডার্ক গগলসটা চোখে পড়ে নিল। আবারও গুড়গুড়ে অন্ধকারে ডুবে গেল রান্নাঘরটা। চারিদিক এখন পিন পতন নীরবতা। তে ভেবে পেল না কি করবে ও এখন। লোকটা কি ওকে দেখে ফেলেছে? কিন্তু অত মিশমিশে অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে, যেন ওকে দেখা না যায়। তাহলে লোকটা ওকে দেখবে কিভাবে? তের এই ভাবনার ভেতরে রান্নাঘর থেকে বেশি আসলে একটা কঠিন গমগমে কণ্ঠস্বর। এ পাখি, জাঙ্কুক ভাইয়া তুমি? তে অবাক হলো। জাঙ্কুক যে এত লম্বা হবে ও ভাবতেই পারেনি। তে জাঙ্কুকের দিকে কিছুটা এগিয়ে এসে বলল, খিদে পেয়েছে তোমার? কিছু করে দেবো? জাঙ্কুক তার গাম্ভীর্য বজায় রেখে উত্তর দিল, না। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবারও তেকে প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু তুই এত রাতে এখানে কি করছিস? পানি শেষ হয়ে গেছিল ভাইয়া, তাই নিতে এসেছিলাম। তুমি অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? আমি তো পুরো ভয় পেয়ে গেছি। তের প্রশ্নগুলোকে পুরোপুরি উপেক্ষা করে জাঙ্কুক বিরক্তি নিয়ে বলল, পানি শেষ হয়ে গেছে সেটা ঘুমানোর আগে চোখে পড়েনি? আর সারা শব্দ না দিয়ে এভাবে ভূতের মতো দাঁড়িয়েছিলি কেন? শুধু আকারেই বড় হয়েছিস, বোধ বুদ্ধি তো কিছুই পারিনি তোর, ইডিয়েট কোথাকার। সময়ের কাজ সময় করে রাখতে পারিস না? পানি নিয়ে এক্ষুনি নিজের রুমে যা। জাঙ্কুকের এমন ব্যবহারতে একদমই আশা করেনি। এত বছর পর দেখা হলো ওদের, আর জাঙ্কুক এমন ব্যবহার করলো ওর সাথে। বোতলে পানি ভরে মাথা নিচু করে সিঁড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ালো তে। তখনই জাঙ্কুককে পেছন থেকে দাঁতে দাঁত চেপে বলতে শুনলো, গাদা ছিল আর গাদাই রয়ে গেছে। আর একটা মুহূর্ত সেখানে দাঁড়ালো না তে, ছুটে চলে এলো নিজের ঘরে। এত খারাপ ব্যবহার করার মতো কি করেছে ও? চোখ থেকে দুপুটা পানি গড়িয়ে পড়লো তে। মন খারাপের বস্তা নিয়েই আবারও বিছানায় গেল। ঘুমিয়ে যাওয়া পর্যন্ত শুধু জাঙ্কুকের বলা কথাগুলোই মাথায় ঘুরতে থাকলো ওর। সকালবেলা নাস্তার টেবিলে বসে তে জিনকে বলল, ফুপ্পি আমার একটু কলেজ যেতে হবে। ফুয়েটটির কিছু নোটস দিয়েছে স্যার, সেগুলো আনতে যাব। জিন গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, একা একা যাবি? ইউনাকে পাঠাবো তোর সাথে? না ফুপ্পি, আমি একাই যেতে পারবো, সমস্যা হবে না। আজ কিন্তু রিক্সাওয়ালারা ধর্মঘট করেছে, তোর ফুপা বলছিল। রাস্তায় রিক্সা পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। তে খেতে খেতেই উত্তর দিল, তাহলে ইউনাকে বল আমাকে দিয়ে আসতে। ইউনা তখন সেজে গুজে ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তের কথা কানে যেতেই ও নামতে নামতেই বলল, আজ আমার সময় হবে না, আমার এক্সাম আছে 10টায়, ফিরে এসে খাবো মা। বলে দ্রুত পায়ে বেরিয়ে গেল ইউনা। ওকে এমন তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখে জিন তেকে বললেন, তাহলে তোর ফুপ্পাকে বলি বাইকে করে দিয়ে আসবে তোকে। তে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জিন জাঙ্কুকের জন্য নাস্তা রেডি করে নিয়ে সেটা দিতে ছাদের দিকে এগোলেন। মিনিট দুয়েক পরে ফিরে এসে বললেন, জাঙ্কুক আজ কলেজে যাচ্ছে। আজ নাকি কলেজে গাজীপুর থেকে কিছু লোকজন আসবে, তাই সব শিক্ষককে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে। তাহলে তুই ওর সাথেই যা। খাওয়া থেমে গেল তের। মুখ শুকনো করে জিনকে জিজ্ঞেস করলো, ভাইয়া আমাকে নিয়ে যেতে রাজি হয়েছে? না, আমি বলিনি ওকে তোর ব্যাপারে এখনো। ও যখন নিচে নামবে তখনই বলবো, তাহলে আর না করার সুযোগ পাবে না। তুই দ্রুত খেয়ে নিয়ে রেডি হ। ভাই আমাকে নিয়ে যেতে রাজি হবে না ফুপ্পি, তুমি ফুপ্পাকে বলো। আরে বলেই তো দেখি না, ও না নিয়ে গেলে তখন তো ফুপ্পাকে বলবো দিয়ে আসতে।
রাতের কথা কিছু বলল না তে তার ফুপিকে। দ্রুত খাওয়া শেষ করে নিজের রুমে গেল রেডি হতে। ব্যাগ গুছিয়ে বোরকা পরে নিল। ওর হওয়া শেষ না হতেই ছাদের সিঁড়িতে জুতার খটখট শব্দ শুনতে পেল তে। দ্রুত গোছানো শেষ করে ব্যাগটা হাতে নিয়ে দরজা খুলে বের হলো। ততক্ষণে জাঙ্কুক হলরুমে চলে গেছে। জাঙ্কুককে হলরুমে পার হয়ে চলে যেতে দেখে জিন দ্রুত জাঙ্কুককে ডাক দিল। মায়ের ডাকে দাঁড়িয়ে গেল জাঙ্কুক। তারপর দাঁড়িয়ে গাড় ঘুরিয়ে ফিরে তাকালো জিনের দিকে। চোখে ওর গগলস, মুখে কালো রঙা মাস্ক। গগলস আর মাস্কের মাঝখানে চুয়ালের কিছু অংশ দৃশ্যমান। পরনে একটা নীল রঙা ব্লেজার আর কালো রঙা প্যান্ট। হাতে ওর গ্লাভস। মাথার ঝাঁকড়া চুলগুলো পেছনের দিকে এলিয়ে দেওয়া। সুটেড বুটেড হয়ে সাহেবিয়ানা ভঙ্গিতে প্যান্টের পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছে সুঠামদেহী জাঙ্কুক। তে দোতলা থেকেই জাঙ্কুককে এক মনে পর্যবেক্ষণ করছে। ব্লু সুটের নিচে ব্ল্যাক কালারের ফুল স্লিভ টি শার্ট শরীরের সাথে আটসাটভাবে লেগে আছে। শরীরের প্রতিটি ফেসের বাস তাতে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। চুলগুলো কুইক স্টাইলে মাথায় সেট হয়ে আছে। কপালের ওপর তীক্ষ্ণ ব্লু জোড়া কুচকে আছে কোনো এক অজানা বিরক্তিতে। ওই যে তোর কলেজে একটু কাজ আছে, তুই ওকে একটু সাথে করে নিয়ে যেতে পারবি? আজ রিক্সাওয়ালাদের ধর্মঘট চলছে আর ইউনো কলেজে চলে গেছে, ওর এক্সাম আছে তাই। জিন থেমে থেমে বললেন জাঙ্কুককে। তে চোখ বন্ধ করে আছে। হয়তো এখনই জাঙ্কুক বলবে পারবো না বা বলবে নিজে নিজে যেতে বলো। তে একটা কড়া করে না শব্দ শোনার জন্য অপেক্ষা করতে থাকলো। মায়ের কথা শোনার পর জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে একবার দোতলার দিকে তাকালো। তে চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলছে। জাঙ্কুক তির্যক দৃষ্টিতে দেখলো ওকে কিছুক্ষণ। তারপর আবার জিনের দিকে তাকিয়ে বলল, আসতে বলো, আমি গ্যারেজে যাচ্ছি। এরপর আবার আগের মতো করে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে বাইরে বেরিয়ে গেল জাঙ্কুক। জিন তের দিকে তাকিয়ে ইশারা করলেন নিচে নেমে দ্রুত যাওয়ার জন্য। তে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে বাইরে চলে গেল। জাঙ্কুক তখনও গ্যারেজ থেকে গাড়ি বের করছে। গাড়ি বের করে নিয়ে এসে মেইন গেটের সামনে জাঙ্কুক তার ডার্ক পিস ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চটা এনে দাঁড় করিয়ে ড্রাইভিং সিটে বসে তের ওঠার অপেক্ষা করতে লাগলো। কিন্তু তে এখনো আসছে না দেখে গাড়ির উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখলো গাড়ির থেকে কিছুটা দূরে জাঙ্কুকের দিকে তাকিয়ে ভেবলার মতো দাঁড়িয়ে আছে তে। ওকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক ব্রু কুচকে ধমক দিয়ে বলল, এই, তোকে কি এখন কোলে করে গাড়িতে তুলতে হবে? থতমত খেয়ে গেল তে। তে এতক্ষণ জাঙ্কুকের কারটাকে দেখছিল। ভাইয়া মার্সিডিজ কিনেছে। ফুপি ইউনো কেউ তো একথা কখনো বলেনি। বাবা বড় লোক। এসব ভাবতে ভাবতে গাড়ি দৌড়ের কথা ভুলেই গেছিল। তাড়াতাড়ি এসে গাড়ির দরজা খোলার জন্য দরজার হাতল ধরে টান দিল তে। কিন্তু দুর্ভাগ্যবশত খুলতে পারল না। ভীষণ অস্বস্তিতে পড়ল তে। জাঙ্কুক হয়তো ওকে এখন আনারই ভাববে। আবারও চেষ্টা করল তে। পরপর আরো দুবার চেষ্টা করার পর ও যখন দরজাটা খুলতে পারল না, তখন জাঙ্কুক ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে নেমে এলো গাড়ি থেকে। চরম বিরক্তি নিয়ে তাকালো ও তের দিকে। তারপর গাড়ির দরজা খুলতে খুলতে বিরক্তিতে বলল, এই কারণে আমি এসব উটকো ঝামেলা ঘাড়ে নিতে চাই না। আর আমার মা সেই সব ঝামেলাই আমার ঘাড়ে চাপিয়ে দেয়। খুব লাগলো কথাটা তের মনে। ও তাহলে উটকো ঝামেলা? চোখ থেকে পানি বেরিয়ে আসতে চাইলো ওর। তবে দাঁতে দাঁত চেপে সেটা কোনো রকমে আটকালো। প্রাণ থাকতে আর এই লোকের সাথে যাবে না ও কোথাও। চুপচাপ গাড়িতে উঠে বসলো তে। তে গাড়িতে উঠে বসলে জাঙ্কুক গাড়ির দরজাটা বন্ধ করে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তারপর বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। সারাটা রাস্তায় কেউ আর কোনো কথা বললো না। জাঙ্কুকদের বাসা থেকে কলেজের দূরত্ব 6 কিলো। জাঙ্কুকদের বাসা থেকে কলেজের দূরত্ব 6 কিলো। রিক্সায় যেতে 30 মিনিটের মতো সময় লাগে। কলেজের কিছুটা কাছাকাছি আসার পর ফাঁকা রাস্তা দেখে গাড়ি থামিয়ে দিল জাঙ্কুক। তারপর ড্রাইভিং সিটের দরজা খুলে নিচে নেমে গিয়ে তের পাশের দরজা খুলে দিয়ে তেকে নামতে বলল। হঠাৎ নেমে যেতে বলায় তে প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর গাড়ি থেকে নামলো। জাঙ্কুক তের সে দৃষ্টির কোনো রকম তোয়াক্কা না করেই দরজা লাগিয়ে দিয়ে আবারও গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। তারপর সামনে তাকানো অবস্থাতেই বলল, এখান থেকে হেঁটে চলে যা। আমি চাই না তোকে আমার সাথে দেখে কলেজে কোনো রিউমারের সৃষ্টি হোক। আর তারপর গাড়ি নিয়ে তের সামনে থেকে সা করে চলে গেল। জাঙ্কুকের এমন ব্যবহারে প্রচুর কষ্ট পেল তে। মুখটা চুপসে গেল ওর। ওখান থেকে হেঁটে হেঁটেই কলেজে পৌঁছালো। এক্সাম শুরু হতে আর একদিন আছে। দুমসে পড়াশোনা করছে তে, সাথে ইউনো। সেই দিনের পর থেকে জাঙ্কুকের সাথে তের আর দেখা হয়নি। সে সাথে সেই অদ্ভুত শব্দটাও আর হয়নি। সেটাকে নিচক্কই মনের ভুল ভেবে নিয়েছে তে। হয়তো মস্তিষ্কের ওপর চাপ পড়ছিল অনেক, তাই ভুলভাল দেখেছে। ওসব নিয়ে আর মাথা ঘামায়নি ও। পড়াশোনা শেষ করে 1টার দিকে ঘুমাতে গেল তে। কিন্তু ঘুম ধরা দিল না ওর চোখে। 1 ঘন্টা ধরে এপাশ ওপাশ করে ঘুম আসলো না। তের মনে পড়ল সন্ধ্যাবেলা 1 কাপ
কফি খেয়েছে ও। আজ আর ঘুম হবে না, কফিটা সকালে খাওয়া উচিত ছিল। ঘুম না আসায় অগত্যা ফোন চাপাচাপি করতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎই কারো পায়ের আওয়াজ শুনতে পেল তে। খালি পায়ে কেউ ছাদের সিঁড়ি বেয়ে নামছে। শব্দটা তীক্ষ্ণ না হলেও চারদিক নিস্তব্ধ থাকা শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছে তে। নিশ্চয় জাঙ্কুক ভাইয়া, আজ হয়তো আবার ঠান্ডা পানি আর আইসক্রিমের ক্রেভিং জেগেছে ওনার। এসব ভেবে নিয়ে আবারও ফোন চাপায় মনোযোগ দিল তে। পরক্ষণে মাথায় চাপলো অন্য বুদ্ধি। জাঙ্কুকের চেহারা দেখে নিতে, এমনকি জিন বা ইউনও না, কারোর সামনেই আসে না জাঙ্কুক। তে তড়াক করে শুয়ে থেকে উঠে বসলো বিছানায়। আজ ও জাঙ্কুকের চেহারা দেখবেই, যেভাবেই হোক। হলরুম থেকে সিঁড়ি বেয়ে উঠে একটুখানি বাদিকে তের রুম, তাই দেখতে সুবিধাই হবে। বিছানা ছেড়ে উঠল তে। তারপর দৃঢ় পায়ে নিঃশব্দে রুমের দরজার কাছে গিয়ে দরজাটা আস্তে করে অল্প একটুখানি খুলে দিল। কোনো রকমে এক চোখে দেখতে পারে এমন ভাবে দাঁড়ালো দরজার পেছনে, কিন্তু সেখান থেকে শুধু সিঁড়ি আর সিঁড়ির সামনের হলরুমের কিছু অংশই দেখা যাচ্ছে। তার অপাসার নজর যাচ্ছে না একটা হলুদ রঙের টিমটিমে ডিমলাইট জ্বালানো জিন আর আরামের রুমের দরজার কিছুটা ওপরে। যদিও সেই আলো রান্নাঘর অবধি খুব কম পরিমাণে পৌঁছাচ্ছে। জাঙ্কুক ততক্ষণে সিঁড়ি বেয়ে নেমে কিচেনের দিকে এগোলো। পেছন থেকে কিছুই দেখা যাচ্ছে না। তে ওখানেই দাঁড়িয়ে থাকলো জাঙ্কুকের আবার রান্নাঘর থেকে ব্যাক করার অপেক্ষায়। মিনিট পাঁচেক পরে রান্নাঘরের দিক থেকে টুকটাক শব্দ হয়ে এরপর জাঙ্কুকের পায়ের শব্দ শোনা গেল আবার। জাঙ্কুক আবার এদিকেই আসছে। এক্সাইটমেন্টে তের বুকের ভেতর দিরিম দিরিম শব্দ হচ্ছে। আশ্চর্য লাগলো তার, সে কিনা একটা ছেলে চেহারা দেখার জন্য রাতের 3টা বাজে দরজার পেছনে লুকিয়ে আছে। খুবই অদ্ভুত কর্মকাণ্ড। যাই হোক, জাঙ্কুক যতই সিঁড়ির দিকে এগিয়ে আসছে ততই উত্তেজনা তের বুকের দুপকানি বাড়ছে। বা হাতে আইসক্রিমের বক্স আর ডান হাতে স্পুন নিয়ে হলরুম পার হয়ে সিঁড়িতে ওঠার জন্য অগ্রসর হয়ে সোজা উপরে দোতলার দিকে তাকালো জাঙ্কুক। আর তখনই জাঙ্কুককে দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো তের। জাঙ্কুক আজ আর চোখে কোনো গগলস পরেনি, আর সেই গগলসের আড়ালে থাকা চোখগুলো দেখেই আঁতকে উঠল তে। নিজের অজান্তেই বিড়বিড় করে শুধু বলল, জাঙ্কুক ভাইয়ের চোখ, জাঙ্কুক ভাইয়ের চোখ এমন কেন? শিকারি চোখের ফুটরে ঈষৎ সবুজ ঈষৎ ধূসর রঙামণি দুইটা নিশাচরী হিংস্র মাংসাশী প্রাণীদের মতো জলজল করে অন্ধকারের ভেতর দুটি ছড়াচ্ছে। মুখের অভিব্যক্তিতে মনে হচ্ছে এক্ষুনি হিংস্র জানোয়ারের মতো নিজের ক্ষুধা মেটাতে কারো উপর ঝাঁপিয়ে পড়ে তার গলা এক কামড় বসিয়ে গলার নল খুলে ফেলবে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তে। বুকের যে টিপ টিপ এতক্ষণ এক্সাইটমেন্টের কারণে হচ্ছিল তা এখন রূপ নিল ভয়ে। কিন্তু এরপর জাঙ্কুকের গলা, গাড় ও বুকের চামড়ার দিকে চোখ গেল তে। আটকে উঠলো ও আবারও। জাঙ্কুক ভাইয়ের চামড়ার সাথে লেগে থাকা ওগুলো কি? দৃঢ় পায়ে ওপরে উঠছে জাঙ্কুক। গায়ে ওর শুধুমাত্র একটা আন্ডার শার্ট। শরীরের বেশ কিছু নির্দিষ্ট অংশে ওর মানব শরীরের চামড়ার পরিবর্তে সাপের শরীরে স্কেলি আবরণের মতো ধূসর সবুজ বর্ণের চকচকা স্কিন, যার ওপর ডিমলাইটের মৃদু আলো পড়ে ঝিকিমিকি করছে। কথা বলতেই যেন ভুলে গেল তে। জাঙ্কুকের শরীরের ওপর পড়া আলো প্রতিফলিত হয়ে এসে ওর চোখে পড়লো কয়েক সেকেন্ডের জন্য। তে বুঝে উঠতে পারছে না যে জাঙ্কুকের সাথে আসলে কি হয়েছে, ওর এই অবস্থা কেন। কিন্তু পরক্ষণে জাঙ্কুক সিঁড়ি বেয়ে আরেকটু কাছাকাছি আসতে